কেএল রাহুলকে এত গুরুত্ব দিয়ে ম্যাচ খেলানোর কি? যদি তোমার এক্সপিরিয়েন্সই দরকার ছিল তাহলে চেতেশ্বর পূজারাকে তুমি নিয়ে যাওনি কেন? রোহিত শর্মাকে ওপেনিং স্লটটা ছাড়া উচিত হয়নি। ও দেশভক্তি একটু বেশি জেগে গেছিল মনের ভেতরে, যার কারণে আমার মনে হলো ও দেশকে আগে রাখার জন্যে একটা পুরো দেশকে একটা মেসেজ দেওয়ার জন্য কি দেখো আমি কত বড় যে স্যাক্রিফাইস করছি। এই টিমে একটু পরে দেখো না, কয়েকটা টেস্ট ম্যাচের পরে এই সিরিজের পর নিজেদের মধ্যেই একটু ভেতরে মারামারি হবেই। পার্থের মতন উইকেটে যেখানে বাউন্স আছে, যেখানে সিম হয়, তাকে তুমি জোর করে বসিয়ে নিজের দিল্লির প্লেয়ারকে তুমি খেলিয়ে দিলে। অ্যাকচুয়ালি রোগের ওষুধ না নিলে তো রোগ তো বাড়তে থাকবে। লবি কাজ করছে। আরে এটা তো সরাসরি দেখতে পাচ্ছি, তো চোখে হচ্ছে না। আর্ট অফ লিভিং এই জেনারেশনের প্লেয়ারগুলো ভুলে গেছে টেস্ট ম্যাচে। এখনকার জেনারেশনের প্লেয়ার 80-20 রেশিওতে খেলে। বেঙ্গল বরাবরই বঞ্চনার একটা শিকার হয়েছিল। এখনও আমরা দেখতে পাচ্ছি চোখে টিম ইন্ডিয়াতে কি চলছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে উঠতে গেলে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে বিরাট ব্যবধানে জিততেই হতো। পার্থে প্রথম টেস্ট জেতার পর সে আশা তৈরিও হয়েছিল। তবে অ্যাডিলেডে গোলাপি বল টেস্টে মাত্র 2.5 দিনে মুখ থুবড়ে পড়েছে রোহিত বাহিনী। সিরিজের ফলাফল 1-1। ভারত কি পারবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে? বিরাট রোহিত কবে ফর্মে ফিরবেন? যদিও বিরাট সেঞ্চুরি করেছেন পার্থে, তারপরেও আবার ব্যর্থতা। বাইরের বল খেলতে সমস্যা। অস্ট্রেলিয়ার মাটিতে ডনের দেশে ভারতীয় ক্রিকেটের হাল হাকিকাত কীরকম চলছে সেই নিয়ে কথা বলবো বাংলা দলের প্রাক্তন অধিনায়ক, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারির সঙ্গে। মনোজদা, ক্রিকেট জীবনে এখন কোচিং জীবন শুরু হয়েছে। কোচিং করাতে করাতে নিশ্চয়ই ইন্ডিয়া ক্রিকেটে চোখ থাকছে এবং কমেন্ট্রি করার জন্য প্লাস অ্যাজ এ এক্সপার্ট থাকার জন্য সবসময় খবর রাখতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই রাখতে হয়। আর খেলোয়াড় তো খেলোয়াড়রা কোনো দিন খেলার থেকে বাইরে থাকতে পারে না, তো স্বাভাবিক। দেশের হয়ে খেলেছি বলে আমাকে তো দেশের খেলাগুলোতেও আমাকে ফলো করতে হয়। আমাদের দেশ কেমন করছে না করছে। প্রথম টেস্টটা যেটা আমরা পার্থে জিতলাম, সেটা আমরা সকলেই আনন্দ করলাম। একটা বিশ্বাস আবার তারা জাগিয়েছিল কি আমরা করতে পারি কামব্যাক। কেন পার্থের আগে হোম সিরিজ হয়েছিল নিউজিল্যান্ডের সঙ্গে, 3-0 নিউজিল্যান্ড হারিয়ে গেছিলো আমাদের ঘরে। তো সেখান থেকে ওই আশাটা বিশ্বাস উঠে গেছিলো টিম ইন্ডিয়া থেকে। কিন্তু গম্ভীর অ্যাজ আ কোচ, ওর কোচিং টেনিওরে এই একটা বড় হারের পর যখন পার্থে যায়, তখন সবাই ভেবেছিল কি এই সিরিজটাও বর্ডার গাভাস্কারটাও কিন্তু 5-0 হবে। কিন্তু যেভাবে টিমটা কামব্যাক করেছে, সেখান থেকে আবার খেলাপ্রেমীদের মধ্যে একটা বিশ্বাস জেগেছিল কি না এই টিমটা মানে কামব্যাক করতে পারে। তো আমরা জানতাম কি টিম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচ অবশ্যই জিতেছে, কিন্তু বেশি কন্ট্রিবিউশন যদি জসপ্রীত বুমরা প্রথম স্পেলটা না হতো তাহলে ওই টেস্ট ম্যাচটাও কিন্তু হারতো ইন্ডিয়া। যেই ধরনের পলিসি দেখতে পাচ্ছি, সিলেকশন পলিসি বলো বা বিভিন্ন রকমের ডিসিশন মেকিং বলো, সেটা আমার চোখে সেটা একদম ভুল চলছে। এবার প্রশ্ন যদি করো কি ভুল চলছে, সেটা আমি বলে দিই। আমরা কি দেখলাম? শুভমান গিল ইনজার্ড হয়ে গেল, 3 নম্বর জায়গাটা খালি ছিল। কেএল রাহুল এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র 20 অ্যাভারেজ নিয়ে ও টেস্ট ম্যাচ খেলতে নেমে পড়ল। এবার প্রশ্ন হচ্ছে কেএল রাহুলকে এত গুরুত্ব দিয়ে ম্যাচ খেলানোর কি? এবার ওরা বলছে আমার এক্সপিরিয়েন্স দরকার, আমার অনুভব দরকার। যদি তোমার এক্সপিরিয়েন্সই দরকার ছিল তাহলে চেতেশ্বর পূজারাকে তুমি নিয়ে যাওনি কেন? চেতেশ্বর পূজারা এই ডোমেস্টিক সিজনটা 2024-2025 ডোমেস্টিক ম্যাচ, প্রথম ম্যাচ ও 250 রান করেছে। সেখান থেকে তোমার যদি অভিজ্ঞতা দরকার ছিল তাহলে তুমি ওকে না নিয়ে গিয়ে তুমি কেএল রাহুল, যার ব্যাটিং ভালো চলছে না, ইন্ডিয়া এ ভার্সেস ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এ ভার্সেস যেখানে ম্যাচ চলছে সেখানে বাজেভাবে আউট হয়ে ওকে নামিয়ে দিয়েছো। কিন্তু প্রশ্ন হচ্ছে পলিসিটা কি ঠিক ছিল? প্রথম ম্যাচ 77 সেকেন্ড ইনিংসে কেএল রাহুল করলো। সেকেন্ড টেস্ট ম্যাচ অ্যাডিলেডে রোহিতকে জায়গা ছাড়তে হলো। তার মানে একজন প্লেয়ার 77 করলো মানেই তার মানে সে বেটার প্লেয়ার হয়ে গেল। সেই জন্য ক্যাপ্টেন তার স্লট ছেড়ে দিল, সবাই বলতে শুরু করলো। আলটিমেট দেখা গেল অ্যাডিলেডে দুজনেই ফেল করলো। মানে তাহলে কি কোয়ালিটি অফ ওপেনারের অভাব রয়েছে? কেএল রাহুল কার জায়গায় খেললো?
কেএল রাহুল খেললো আমাদের বাংলার ছেলে অভিমন্যু ঈশ্বরেনের জায়গা। এবার ঈশ্বরন কি করে গেছে, সে 7,000-এর ওপরে রান করেছে, 50 ওপরের কাছাকাছি অ্যাভারেজ আছে। তুমি ওকে তুমি না খেলিয়ে তুমি এক্সপিরিয়েন্সটাকে নিলে, ঠিক আছে চলো নিলে, তাহলে তুমি পূজারাকে নিলে না কেন? এবার দেবদত্ত পাডিক্কালকে তুমি কি করে নিলে সেটা আমার প্রশ্ন, আমি এখনও বুঝতে পারছি না। এবার যে ছেলেটাকে টেস্ট স্কোয়াডেই রাখা হয়নি, তাকে সরাসরি তুমি ইন্ডিয়া এ ম্যাচ দেখে তুমি ওইখানে নামিয়ে দিলে, তাহলে তুমি যদি ওই জায়গায় ঈশ্বরনকেই 3 নম্বর খেলাতে, যে এত বছর যে ঘরোয়া ক্রিকেটে রান করে যাচ্ছে, তাহলে তার জন্যেও অন্যায় হতো না, আর একটা স্টেবিলিটিও হতো, আর একটা মেসেজও যেত কি ডোমেস্টিক ক্রিকেটের সত্যিকারের একটা ভ্যালিউ আছে, সেখানে ভুল করেছে। এবার একটা কথা বলো, আমি চোখে দেখে নিলাম কি এই ছেলেটা খেলতে পারবে না এই কন্ডিশনে, সেটা কি সঠিক ওয়ে একটা প্লেয়ারকে বসানোর? একটা ছেলে যে দিনের পর দিন এত রান করছে, তাকে খেলে দেখো, তুমি খেলিয়ে দেখো কি ও রান করতে পারবে কি পারবে না। যদি না পারে তারপরে ড্রপ করো, টানা খেলাও, তুমি ওকে সুযোগ দাওনি, সেখানেও তুমি ড্রপ করলে, ধ্রুব জুরেলকে খেলালে, ঠিক আছে ধ্রুব জুরেলও ভালো খেলেছিল, খেলিয়ে দিলে, কিন্তু প্রসেসটা ভুল, ফেল করলো, কিন্তু প্রসেসটা ভুল। এবার সেকেন্ড টেস্ট ম্যাচে রোহিত শর্মা এই পিঙ্ক বল টেস্ট ম্যাচে এলো, আমার যা দেখে মনে হলো কি রোহিত শর্মাকে ওপেনিং স্লটটা ছাড়া উচিত হয়নি। ও দেশভক্তি একটু বেশি জেগে গেছিল মনের ভেতরে, যার কারণে আমার মনে হলো ও দেশকে আগে রাখার জন্যে, একটা পুরো দেশকে একটা মেসেজ দেওয়ার জন্য কি দেখো আমি কত বড় যে স্যাক্রিফাইস করছি, সেই করে আমি নিজের ব্যাটিংটা নিচে নামিয়ে নিচ্ছি। এইটাই আমি প্রথম টেস্ট ম্যাচও পিতৃত্বকালীন ছুটির জন্য খেলেনি, সেকেন্ড টাইম বাবা হওয়ার জন্য যায়নি, তখন কিন্তু সমালোচনা হয়েছিল যে রোহিত যেতে পারতো, অনেকে এটা বলেছিল, আবার কেউ বলেছিল না স্বাভাবিক, একটা মানুষের তো পার্সোনাল লাইফও আছে। কোথাও গিয়ে কি এই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে ও এক ওপেনিং থেকে নিজেকে 5 বা 6 নিয়ে গেল? না, আমার মনে হয় না ওইটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য নিয়ে যায়নি। আমার মনে হলো কি ওই হয় না অনেক সময় দেখাতে গিয়ে কি আমি একদম সেলফলেস প্লেয়ার আছি, সেলফলেস ক্যাপ্টেন আছি, বাট তোমার সেলফলেস ক্যাপ্টেন্সিতেও কিন্তু সেন্স প্রিভেল করা উচিত। রোহিত কি মানে সত্যি ক্যাপ্টেন না হলে টিমে চান্স পেত? আমার মনে হয় না পেত। যখন তুমি ক্যাপ্টেন বানিয়ে দিয়েছো তখন তো তুমি ওকে বলা উচিত কি তুমি ওপেনিংই করো। কেন কেএল রাহুল এর আগে সিরিজে নিউজিল্যান্ডের যেটা আমরা হারলাম, সেখানে কিন্তু মিডল অর্ডারে ব্যাট করেছে, তাকে গম্ভীরও বলেছিল কি সে মিডল অর্ডারে কিন্তু তাকে দেখছে। আর আমরা অনেকবার দেখছি কি অনেক কটা সিদ্ধান্ত যেগুলো ভুল হচ্ছে, যার কারণে টিমের ফলাফলটা হারের দিকে যাচ্ছে। গৌতম গম্ভীর কোনোদিনও টেস্টে কোনো দেশের ক্যাপ্টেন্সি করেননি, অনলি আইপিএল দেখে সিলেক্ট হয়েছেন, তিনি অলরেডি চলে গেছেন। কোথাও গিয়ে কোচ সিলেকশন বা এই কোচ, সেটাও কি ভুল? না, এই সিদ্ধান্তের মধ্যে তো কোচের অংশ তো আছে। প্রথম টেস্টে ওয়াশিংটন সুন্দর বেশ ভালো খেলেছে, যথেষ্ট কন্ট্রিবিউট করেছে, জিতেছে তো, পিঙ্ক বল প্র্যাকটিস ম্যাচও ভালো করেছে, তাহলে তুমি ওকে বসালে কেন? অশ্বিনকে খেলালে কেন? তুমি অ্যাজিউম করে ক্রিকেট খেলা যায় না, তুমি সেইভাবে সিলেকশন করা যায় না। তুমি বলবে হর্সেস ফর কোর্সেস, ওইটা সব সময় চলে না। দুটোই ক্ষতি হচ্ছে, মানে আমি বলতে চাইছি ওয়াশিংটন সুন্দরের জন্য ক্ষতি হলো, কারণ সে একটা মোমেন্টাম পেয়েছিল, ভালো খেলছিল, সে আচমকা বসে গেল। মানে কোথাও গিয়ে আবার পরের ম্যাচে যদি তাকে ফেরত আনা হয়, তাও তো মেন্টালি একটা ব্লকেজ হবেই যে আমি পারফর্ম করে বসে গেছি। অবশ্যই এই টিমে একটু পরে দেখো না, কয়েকটা টেস্ট ম্যাচের পরে, এই সিরিজের পর নিজেদের মধ্যেই একটু ভেতরে মারামারি, মারামারি হবেই, ক্ল্যাশ তো হবেই। যারা ডিজার্ভ করে খেলার প্লেইং 11-এ, তাদেরকে তুমি দিনের পর দিন বসিয়ে দেবে, অন্য প্লেয়ারদেরকে খেলিয়ে দেবে, তো ওরা কি তোমাকে সম্মান করবে? ওরা তো পেছনে কথাই বলবে। আমি বলতে বলতে ভুলে গেলাম, তুমি হর্ষিত রানাকে কি করে খেলাতে পারো প্রথম টেস্ট ম্যাচটা? আকাশদীপ ঘোষ কি ভুল করেছে? আকাশদীপ তোমার বাংলাদেশ টেস্ট ম্যাচটা বাঁচিয়েছে তোমাকে বোলিং করে, নিউজিল্যান্ড সিরিজটা বাঁচিয়েছে বোলিং করে। তুমি ওকে গিয়ে প্রথম টেস্ট ম্যাচে পার্থের মতন উইকেটে, যেখানে বাউন্স আছে, যেখানে সিম হয়, তুমি আমাদের ঘরের ছেলে, আমাদের বাংলার ছেলে, আমাদের দেশের একটা প্রাইম বোলার যে উঠে যাচ্ছে, তাকে তুমি জোর করে বসিয়ে নিজের দিল্লির প্লেয়ারকে তুমি খেলিয়ে দিলে। সেন্সিটিভ কোশ্চেন, তাও করছি, লবি কাজ করছে? আরে এটা তো সরাসরি দেখতে পাচ্ছি তো, চোখে হচ্ছে না। আজকে যদি হর্ষিত রানা দিল্লির প্লেয়ার যদি না হতো, কেকেআরের যদি হয়ে না খেলতো, তাহলে কি আকাশদীপকে ড্রপ করতো না তো।
এই কথাগুলো কেউ বলবে না কেন, বাকিরা তো সবাই সম্পর্ক ভালো রাখার জন্যে কেউ কিছু মুখ থেকে বলবে না, কিন্তু আমি যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি চোখে, এটা সরাসরি অন্যায় হচ্ছে তো আকাশদ্বীপের বিরুদ্ধে। বেঙ্গল বরাবরই বঞ্চনার একটা শিকার হয়েছিল, এখনও আমরা দেখতে পাচ্ছি চোখে টিম ইন্ডিয়াতে কি চলছে। এই বঞ্চনা কতদিন চলবে? এবং আমি জাস্ট অ্যাড করে দিই, আইপিএলে কেকেআর টিমেও বাংলার প্লেয়ারের জন্য কোনো বিডিং হয় না, কোনো বাংলা প্লেয়ারের জন্য কেউ একবার যায়ও না। মাত্র 25 লাখ টাকা বেশি দিলে সামিকে পাওয়া যেত কেকেআর, সামি নেয়নি। মানে এই যে এই বঞ্চনা, এটা তো চলছে এবং চলবে। এটা চলবে যত পর্যন্ত সবাই মিলে যদি কথা না তুলি, আওয়াজ না তুলি। আমার মনে হয় এই প্রশ্নগুলো সিলেক্টরদেরকে করা উচিত, আমাদের সিএবি থেকে করা উচিত আমার মনে হয়। বিরাট কোহলি হ্যাঁ। সেঞ্চুরি করলো, হ্যাঁ। কখন করলো? যখন টিমের স্কোর অলরেডি সেফ জোনে চলে গেছে এবং প্রথম 60 রান স্ট্রাগল করার পর সেঞ্চুরি করলো। সেম প্রবলেম পরের টেস্টে। বিরাট ডেফিনেটলি লেজেন্ড, সেই নিয়ে হয়তো আমরা সমালোচনা, অনেকেই বলবেন লেজেন্ডকে নিয়ে এত কথা বলবো কেন, কিন্তু কোথাও কি অফ স্ট্যাম্পের বাইরের বল, ফোর্থ স্ট্যাম্প, ফিফথ স্ট্যাম্প, ডবল মাইন্ড, খেলবো কি খেলবো না, আউট হচ্ছে, এটা তো রোগ। এটা কি বয়সজনিত? কি হচ্ছে? এই রোগের ওষুধ নিচ্ছে না তো, অ্যাকচুয়ালি রোগের ওষুধ না নিলে তো রোগ তো বাড়তে থাকবে। ওষুধ কি? ওষুধ হচ্ছে বল ছাড়া। আর্ট অফ লিভিং এই জেনারেশনের প্লেয়ারগুলো ভুলে গেছে টেস্ট ম্যাচে। এখনকার জেনারেশনের প্লেয়ার 80-20 রেশিওতে খেলে। এবার জিজ্ঞেস করবে 80-20 রেশিওটা কি, বুঝিয়ে দিচ্ছি তোমাকে। 80 রেশিও হচ্ছে তাদের মাইন্ডসেটে কি 80% হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল খেলাগুলো ফ্ল্যাট উইকেটে হয়, যেখানে বল নড়ে না, সেখানে একদম পাটা মানে সোজাসুজি বল আছে, একদম পা মানে ব্যাটটাকে শুধু নাবিয়ে দিতে হয়, গুলিয়ে দিতে হয়, সেখানে একদম কোনো টেকনিকের দরকার পড়ে না। যেই মুহূর্তে 20%-এর এই চ্যালেঞ্জিং উইকেটটা চলে আসে, যেখানে বল নড়ে, সিম হয়, একটু বেশি স্পিন হলো, সেখানে কিন্তু টেকনিকটা ধরা পড়ে। বিরাট রোহিত এই সিরিজের পরে কি শেষ মনে হচ্ছে টেস্টে? আর দুজনের মধ্যে একজনের যদি রান না হয়, রোহিতের যদি রান না হয় এই সিরিজগুলোতে, তাহলে আমার মনে হয় না ওকে কেউ বাদ দেবে, ও নিজে থেকে হয়তো সরে যেতে পারে। পাওয়া যাচ্ছে না অনেক টেস্ট ম্যাচ থেকে ও হয়তো নিজে থেকেই সরে যাবে, কেন বয়সও বাড়ছে, আর ও এমনি ক্যারেক্টার, মানে ও ভালো না করলে ও নিজে থেকে টিমে থাকতে চাইবে না আমার মনে হয়। আর বিরাটের এখনো আছে খেলা, তবে ঠিক করতে হবে। হ্যাঁ, ভুলটা ঠিক করতে হবে। সিরিজের যে অবস্থা 1-1, এখনো আশা কি দেখো যে কোনোভাবে এখান থেকে ভারত সিরিজটা জিততে পারে? লাস্ট দুটো অস্ট্রেলিয়া সিরিজ ভারত 2-1 করে জিতে এসেছিল। আলটিমেট জিতলে চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে কিনা আমরা জানি না, কিন্তু সম্ভব অবশ্যই আছে। যদি ওই প্লেইং 11-এ যে ডিসিশন মেকিংটা আছে, সঠিক প্লেয়ার যদি, ডিজার্ভিং প্লেয়ার যদি প্লেইং 11-এ খেলে, তবেই কিন্তু জেতা সম্ভব। এখন 2.5 দিনে দেখলাম, আইপিএলের মুড হলে 1.5 দিনেও দেখবো আমরা ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। এই যে কথা হয় যে ডোমেস্টিক খেলে না, বিরাট রোহিতরা কেন ডোমেস্টিক খেলে না, কিন্তু খেললেই কি সমস্যা সমাধান? খেললে সমস্যার সমাধান নয়, কিন্তু খেললে কি হবে, কম্পিটিটিভনেসটা আরও বেড়ে যাবে, আরও বাকিরা মোটিভেট হবে কি বিরাটের মতন, রোহিতের মতন প্লেয়াররা এসে ডোমেস্টিক খেলছে, বাকি প্লেয়াররাও তো শিখবে, ইয়াংস্টাররা একটা পথ আরও ভালো করে পরিষ্কার দেখতে পারবে কি একটা এত বড় বড় প্লেয়াররা এসে কিভাবে পরিশ্রম করে আর রানের পর রান করে। কিন্তু এবার যেই ধরনের কন্ডিশনে তুমি খেলতে যাচ্ছ, সেই ধরনের কন্ডিশনে কি আমরা ঘরে প্র্যাকটিস করে যাচ্ছি? সেটা হয় না অনেক সময়। থ্যাংক ইউ। আমি জাস্ট শেষ করব, অনেক দিন পর স্ট্রেট ব্যাটে অনেকটা ওই যেভাবে মাঠে আগ্রাসী মনোভাবে মনোজ তিওয়ারিকে পেতাম ভারতীয় ক্রিকেট নিয়ে, ঠিক সেভাবে। এবং সত্যি তিনি প্রশ্ন করছেন, প্রশ্ন তুললেন, হচ্ছেটা কি? সত্যিই তো ভারতীয় ক্রিকেট কোন পথে চলছে, প্রশ্নটা আমাদেরও থাকলো। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায়বর্মন ছিলাম, আর আমার সঙ্গে বিখ্যাত আর অবশ্যই বিভিন্ন সময় কথা বলে অনেক সময় বিতর্কিত চরিত্র মনোজ তিওয়ারি। আরও একবার বিতর্কিত বেশ কিছু মন্তব্য আপনাদের জন্য ভারতীয় ক্রিকেট নিয়ে শেষ করছি। ধন্যবাদ।